এটাই এবার দেখো গার্ডটা করে বাবা গার্ড করে দিয়েছে দেখো হর্ন দিচ্ছে বুঝতে পারছো এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে কিছু বলবে নমস্কার, আপনারা ভিডিওটা দেখলেন। ইচ্ছে করেই আমি এই ভিডিওটি আজকে আমার বক্তব্যের আগে জুড়ে দিয়েছি, তার কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ভিডিওটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কিসের ইতিহাস বলতে পারেন? পুলিশের দাসত্বের ইতিহাস, কিংবা পুলিশের ভয় পাওয়ার ইতিহাস, কিংবা একজন দাগী অপরাধীর হঠাৎ করে প্রায় শহীদ হয়ে যাওয়ার ইতিহাস। অনেক রকম তামাশা, অনেক রকম কৌতুক, অনেক রকম মজার ঘটনা আমরা দেখেছি। আজকে সঞ্জয় রায়ের শিয়ালদা কোর্টে প্রবেশের সময় পুলিশ যে কাণ্ডটি করল, একদিকে তারস্বরে হর্ন, অন্যদিকে একেবারে সারিবদ্ধভাবে ভ্যানের পাদানিতে দাঁড়িয়ে সবাই মিলে জাকির হুসেনের মতো তবলাবাদন, এ দৃশ্য দেখার পরে আপনার ইচ্ছে হলে হাসতে পারেন, আমার কিন্তু ততটা হাসি পায়নি।
যতটা আমি বিষণ্ণ বোধ করেছি। তার কারণ দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা হঠাৎ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তো নয়। ঠিক একেবারে মনে হচ্ছে যেন একটা ফিল্মের স্ক্রিপ্ট তৈরি করে এটাকে শেষ পর্যন্ত বাস্তবায়িত করা হয়েছে। অর্থাৎ গাড়িটা কিভাবে ঢুকবে, ঢুকে আবার ব্যাক করে কিভাবে দরজার সামনে এসে দাঁড়াবে, কিভাবে, আর ঠিক তখনই 2-3টে গাড়ি থেকে একসঙ্গে উৎকট হর্ন বাজানো শুরু হবে এবং ততক্ষণে পজিশন নিয়ে নেবে পুলিশের, কলকাতা পুলিশ এবং র্যাফের জওয়ানরা। তারপরে তারা কাহারবানা দাদরা, সেটা বলতে পারবো না, কোন তালে বাজাতে শুরু করলো। সব কিছু একেবারে স্ক্রিপ্টেড। সুতরাং ওদের পারফরমেন্স যদি দেখেন তাহলে কিন্তু হাসতে পারবেন না, বরঞ্চ মনে হবে আরে বাবা, কলকাতা পুলিশ তো চাইলে পেশাদার হলেও হতে পারে। কিন্তু আমার চমৎকৃত হওয়ারও কোনো সুযোগ নেই, উল্লসিত হওয়ার তো নেই। আমার এই দৃশ্য দেখে অত্যন্ত করুণা হয়েছে। দেখুন, পুলিশ এমনই একটা রাষ্ট্রযন্ত্রের ক্রীড়নক যে তার নিজস্ব মতামত, নিজস্ব মূল্যবোধ, নিজস্ব চিন্তাধারা এইসব প্রয়োগের কোনো অবকাশই নেই। উপরওয়ালারা যা বলবে একেবারে নিঃশব্দে তারা তা তামিল করতে বাধ্য। এটাই পুলিশের শৃঙ্খলা, এবং এই শৃঙ্খলায় ব্যত্যয় হলে একটা কেলেঙ্কারি হয়ে যেতে পারে। কিন্তু আমি ভাবছিলাম যে সাধারণ পুলিশ কর্মচারীদের দিয়ে আর কি কি কাজ করাবেন লালবাজার অথবা রাজ্য পুলিশের কর্তারা। আমরা তো জানি যে তারা এই নতুন জমানায় তাদের যে কাজের জন্য মাইনে পান তারা, সেটা বাদ দিয়ে বাকি সব কিছু করতে হয়। যেমন ধরুন, যে তল্লাটের থানা, সেই থানার বড়বাবু, মেজবাবু ইত্যাদিদের তোয়াজ করে চলতে হয়, স্থানীয় তৃণমূল নেতাদের, এমএলএদের স্যার বলতে হয়, চোরটা পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের কাছে হাত কচলাতে হয়, গুন্ডাদের ধরা যায় না, ধরলেও ভয়ে ভয়ে থাকতে হয় যে কখন ফোন আসবে, ছেড়ে দিতে হবে। তারপরে থানা চালানোর জন্য এবং একটু উদ্বৃত্ত রাখার জন্য একটু দাদাগিরি করে তোলাবাজি করতে হয়। কখনো ট্রাকের কাছ থেকে টাকা চায়, কখনো অন্য ব্যবসায়ীদের কাছে টাকা চায়, এবং যে থানা যত লিউক্রেটিভ সেই থানায় তত বেশি করে এই পুলিশি তোলাবাজি চলে। আর ভোট এলে এই পুলিশ যেভাবে শাসককে জেতানোর জন্য মরণপণ করে ঝাঁপিয়ে পড়ে, এতটা পশ্চিমবঙ্গে তো আমি দেখিনি। ভারতবর্ষের কোথাও কোনো রাজ্যের পুলিশ কখনো এ কাজ করেছে বলে শুনতেও পাইনি। এখন সব মিলিয়ে যদি আপনি বিষয়টা দেখেন তাহলে দেখবেন যে কলকাতা পুলিশ বলুন বা রাজ্য পুলিশ বলুন, একেবারে নিচুতলার কর্মচারীদের এখন গরু ছাগলে পর্যবসিত করে দিয়েছে তাদের কর্তা ব্যক্তিরা এবং তাদের মাথায় থাকা প্রশাসন। নইলে একটা খুনের আসামি হিসেবে চিহ্নিত, যার বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে, যার বিরুদ্ধে চার্জ গঠন হয়ে গেছে, যার চূড়ান্ত শাস্তি হওয়ার সমূহ সম্ভাবনা সব ঠিকঠাক থাকে, তার কারণ বায়োলজিক্যাল যেসব এভিডেন্স পাওয়া গেছে আরজি করের ঘটনার পর,
তাতে একেবারে অভ্যর্থভাবে সঞ্জয় রায়ের দিকেই আঙুল নির্দিষ্ট হচ্ছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এই রকম একটি ক্রিমিকিটের কে লালবাজারের তাবড় তাবড় পুলিশ অফিসার, তাদের মাথায় বসে থাকা নবান্ন 14 তলা এত ভয় পাচ্ছে যে আদালতে ঢোকার এবং বেরোবার পথে সে যদি মুখ খসকে আরো 2-4টে নাম বলতে শুরু করে দেয়, আর তা নিয়ে তো মিডিয়া হই হই করবে, অতএব আমাদের কি হবে? আমরা তো গায়ের জোরে তার মুখ বন্ধ করতে পারবো না। অতএব অনেক আগে তৃণমূল কংগ্রেসেরই এক প্রাক্তন সাংসদ, এখন যিনি মুখপাত্র, তার ক্ষেত্রেও আমরা ওই ব্যাংশাল কোর্টে যেদিনই তার হাজিরা হতো সেদিনই পুলিশকে এই কাজ করতে দেখতাম। কিন্তু তখন ভ্যান বাজাতো, ভ্যানে আওয়াজ করে চেষ্টা করা হতো যাতে তার সঙ্গে আমাদের সাংবাদিকরা কথা বলতে না পারে। ওই প্রথম আমার দেখা, আর তারপরে আজকে যেটা দেখলাম, এর মধ্যে কিন্তু অন্য ধরনের পেশাদারিত্ব আছে, যেটা সে সময় আমি লক্ষ্য করিনি। একটা কথা আমি ভাবছিলাম যে এই ট্রায়াল তো এখন অনেক দিন চলবে, 159 না 60 জন সাক্ষী আছে, এক এক দিন তো জনা দুয়েকের বেশি সাক্ষীর সাক্ষ্য নেওয়া সম্ভব নয়। এইভাবে চললে তো আগামী 80-90 দিন ধরে, তার মাঝখানে ছুটি যেটা আছে, ক্রিসমাসের ছুটি হবে, আরো কিছু কিছু নববর্ষের ছুটি হবে, তো এইভাবে কি এই সঞ্জয় রায়ের মুখ প্রতিদিন বন্ধ করা যাবে? এইভাবে গাড়ির মাথার ছাদ বাজিয়ে আর উৎকট হর্ন বাজিয়ে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এর চাইতে তো অনেক ভালো বন্দোবস্ত হচ্ছে। আমার একটা পরামর্শ আছে কলকাতা পুলিশের কমিশনারের কাছে, যে মহাশয়, আপনি একটা কাজ করুন, আপনি ওই শিয়ালদার ওই তল্লাটে দেখবেন অনেক, চিতপুরে গেলে তো একদম অনেক দেখতে পাবেন, অনেক ব্যান্ড পার্টি আছে, তাসা পার্টি আছে, তাদেরকে আপনারা বরাত দিন যে রোজ তাদের একটা নির্দিষ্ট সময় ডিউটি হলো শিয়ালদা কোর্টের অমুক দরজার সামনে দাঁড়িয়ে তারা সিগন্যাল পেলেই তাসা বাজাতে শুরু করবে, এবং সেটাকে কেন্দ্র করে অনেকেই দেখবেন কোমর দোলাবে, ভিড় হওয়া জনতা নানা রকমভাবে অঙ্গভঙ্গি করবে, ফুরুত করে চড়ুই পাখির মতো আপনারা ইজিলি সঞ্জয়কে আদালত কক্ষে ঢুকিয়ে দিতে পারবেন। এইভাবে উর্দিধারী পুলিশকে, তাদের মধ্যে আবার র্যাফের জওয়ানরাও আছে, এইভাবে তাদের দিয়ে আপনাদের কৃতকর্মের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় তাদের ব্যবহার করা, এটা কিন্তু ইজ এ গ্রস অ্যাবিউজ অফ ইয়োর পাওয়ার। আপনাদের কাছে ক্ষমতা আছে বলেই আপনারা অধস্তনদের দিয়ে যা খুশি তাই করাবেন। এটা কিন্তু কোনো সভ্য সমাজে মোটেই অ্যাকসেপ্টেবল প্রপোজিশন নয়। আমরা জানি পুলিশের বড় কর্তারা কি ধরনের হিউমিলিয়েটিং সার্কামস্টান্সেসে তাদের অধস্তনদের ট্রিট করেন, এবং এখনো সেটা আমি বলবো কলোনিয়াল হ্যাংওভার। তার কারণ, ইংরেজ যখন এদেশ শাসন করত তখন পুলিশের বড় কর্তারা প্রায় সবাই শ্বেতাঙ্গ থাকতেন, আর তাদের অধীনে কৃষ্ণাঙ্গ, দুবলা পাতলা আমাদের বাঙালি সিপাহী ইত্যাদি ইত্যাদি থাকত। কিন্তু তাদেরকে, তাদের সঙ্গে তাদের বাড়ির কাজের লোকের কোনো তারতম্য ছিল না। কিন্তু আমাদের দেশটা তো আর ইংরেজের শাসনে নেই, আমরা স্বাধীন হয়েছি,
আমরা মানুষকে মর্যাদা দিতে শিখেছি, এবং এরই পরিপ্রেক্ষিতে আর পশ্চিমবঙ্গের একটা প্রগতিশীল ধারা আছে, যে ধারার সঙ্গে এই ধরনের পুলিশি আচরণ একেবারে বেমানান, এবং আমি বলবো যে সেই কারণেই অত্যন্ত নিন্দনীয়। বাকি যেসব কাজ পুলিশ করছে দলের স্বার্থে, দাদাদের স্বার্থে, দিদিদের স্বার্থে, মাল তোলার স্বার্থে, তোলার স্বার্থে, সেগুলো তো তারা করবেই, কিন্তু একটা দাগী খুনির কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার জন্য এই ধরনের একটা অর্কেস্ট্রেটেড এফার্ট তাদের দিয়ে করানো হবে, এটা কলকাতার নাগরিক হিসেবে আমার কাছে যথেষ্ট লজ্জার। দ্বিতীয় যে ভাবনাটা মহামান্য অফিসারদের ভেবে দেখতে বলবো, সেটা হচ্ছে আপনারা যে কাজটা করছেন তার তাৎপর্যটা কি আপনারা বুঝতে পারছেন? এতদিন ধরে প্রায় 100 দিনের উপর হয়ে গেল আর.জি. করের ঘটনাবলী ঘটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সঞ্জয় যে কাজটা সিবিআই এর কাছে করতে পারত, ইডির কাছে করতে পারত, ম্যাজিস্ট্রেটকে বলে 164-এ জবানবন্দি দিতে পারত, এবং তার সামনে যে সুবর্ণ সুযোগ ছিল, অর্থাৎ স্যার আমি করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ভয় দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে তুমি ট্যাফু করো না তাহলে তোমার খুব খারাপ দিন আসবে, এবং এই কাজের পালের গোদা হচ্ছেন বিনীত গোয়েল এবং তৎকালীন ডিসি সেন্ট্রাল। এই কথাগুলো সঞ্জয় এটা আজকে বলার তো কোনো প্রাসঙ্গিকতাই নেই। প্রথম কথা, একটা অ্যাকিউজড কি বললো না বললো আইনে তার কোনো বৈধতা নেই। 2 নম্বর, বৈধতা তখনই থাকতে পারে যখন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে স্বেচ্ছায় সে জবানবন্দি দেয়। সুতরাং আপনারা অনর্থক এই একটা 420 মাতাল বেশ্যাবাড়ি যাওয়া সিভিক ভলান্টিয়ারের কে ভয় পাচ্ছেন কেন? আর আপনারা যত ভয় পাচ্ছেন তত বেশি করে যেন সঞ্জয় যেসব কথা বলতে চাইছে অথচ আপনারা আটকে দিচ্ছেন, সেগুলো সাধারণ মানুষের সত্য বলে মনে হবে। অর্থাৎ আপনারা হয়তো 3 মিনিটের জন্য যাতায়াতের পথে তার কণ্ঠস্বর স্তব্ধ করতে পারেন, কিন্তু আপনাদের এই হাস্যকর চেষ্টা সঞ্জয়কে একটা ভিলেন থেকে ধীরে ধীরে না হিরোয়ে পর্যবসিত করে দেয়, এবং তার কথা যদি মানুষ বিশ্বাস করতে শুরু করে, কেননা এখন সে যেসব কথা বলছে সেগুলো এত বিশ্বাসযোগ্য যে অধিকাংশ মানুষ সেগুলো বিশ্বাস করে। যে কথা আর.জি. করের ছেলেপিলেরা প্রথম দিন থেকে বলে আসছে যে এমন একটা দুষ্কর্ম কখনো একজনের পক্ষে করা সম্ভব নয়, আর এরকম তালপাতায় শিভার মার্কা সঞ্জয় রায়ের পক্ষে তো আদৌ সম্ভব নয়, সেই কথারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আর পুলিশের চাকরিরত, সে সিভিক ভলান্টিয়ার হোক আর হোমগার্ড হোক আর কোথাও কনস্টেবল হোক, পুলিশে কর্মরত এই ধরনের কোনো ব্যক্তি যতটা ভালনারেবল, ততটা ভালনারেবল তো সংসারে আর বেশি লোকজন নেই। ফলে তার উপর যদি সত্যি অকথ্য চাপ সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেটাও সাধারণ মানুষের কাছে বুদ্ধিগ্রাহ্য এবং যুক্তিগ্রাহ্য মনে হবে। কিন্তু সঞ্জয় হ্যাজ মিস দ্যাট বাস। আইনের কাছে গিয়ে তার প্রতিকার চাওয়ার রাস্তা ছোট হতে হতে এখন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। এই অবস্থায় সে যেসব কথা আদালতে প্রবেশ এবং প্রস্থানের পথে বলে, সেগুলো আদালত কক্ষে
বৈধভাবে বলার কোনো সুবিধে তার কাছে আছে কি না সেটা আমি বলতে পারবো না। তার যদি কোনো উকিল থেকে থাকে, আমি জানি না সঞ্জয়ের হয়ে ওকালতি করা ঝুঁকি পশ্চিমবঙ্গে কেউ নেবে কি না, কিন্তু যে কোনো অ্যাকিউজডের কিন্তু একটা আইনজীবী সাহায্য পাওয়া তার অধিকারের মধ্যে পড়ে। সুতরাং কেউ যদি রাজি না হয় তাহলে সঞ্জয়কে লিগ্যাল এডে চিঠি লিখতে হবে এবং সেই লিগ্যাল এড থেকে একজন উকিলকে অবশ্যই নিয়োগ করা হবে সঞ্জয়ের হয়ে সওয়াল করার জন্য। এখন এগুলো সঞ্জয় কি করবে না করবে, তার কেন সে আজকে হঠাৎ 90 দিনের মাথায় তার চৈতন্য উদয় হলো, বিবেক জাগ্রত হলো, কেন সে এখন রোজ সাংবাদিক দেখলেই পেট খুলে কথা বলতে চাইছে, এসব লোক তো খুব সোজা লোক নয়। এবং যা এর কেরিয়ার এবং কারিকুলাম ভিটে সেটা তো দেখলে পরিষ্কার বোঝাই যায় যে একেবারে মাতৃ জঠরের লজ্জা একটা ছেলে। তাকে তার মুখ বন্ধ করা আমার মনে হয় সম্পূর্ণ অপ্রয়োজনীয়। সে যাই বলুক না কেন, মিডিয়া হয়তো তা নিয়ে সেদিনকার মতো বা তার পরের দিন একটু চেঁচামেচি করবে। বেচারা মিডিয়ার আর কোনো কাজ নেই, কারণ এইগুলো নিয়ে চেঁচামেচি না করলে তাদের টিআরপির প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। কেউ কেউ আবার তিলকে তাল করে আজকে সঞ্জয় যা বলছে তার মধ্যে বুদ্ধের অমোঘ বাণী বা জিসাসের অমোঘ বাণী শুনতে পাবে। কেউ যারা চামচা টেলিভিশন তারা হয়তো চেপে যাবে, চামচা খবরের কাগজ উল্লেখই করবে না। কিন্তু দ্যাট ইজ পার্ট অফ দ্য প্রফেশনাল হ্যাজার্ডস। সেটাকে এতখানি গুরুত্ব দিয়ে একেবারে প্রায় ড্রেস রিহার্সাল করে এইভাবে সকলের সামনে, ক্যামেরার সামনে পুলিশের কর্মরত নিচুতলার কর্মীদের অপমান করার কোনো অধিকার তাদের কর্তাদের আছে কি? কিংবা নবান্ন থেকে এই মর্মে যদি কোনো প্রস্তাব পাঠানো হয়ে থাকে তাহলে সেই অধিকারই বা তাকে কেউ দিয়েছেন কি? ভেবে দেখবেন, দেখলে আপনাদের মঙ্গল, না দেখলে আমার তো কিছু বলার নেই। রোজ যদি এই ঘটনা ঘটে এরপরে জেনে রাখবেন এই সাপ্রেশন, অ্যাক্ট অফ সাপ্রেশন ইজ গোয়িং টু বিকাম অ্যান অল ইন্ডিয়া স্টোরি। আপনারা যদি তাই চান তাহলে তাই করুন। আত্মঘাতী পথে যারা রয়েছে তাদেরকে তো শুধরানো একটু কম, আর ধর্মের কথা যে তস্কর শোনে না সে তো কবে থেকেই আমাদের শাস্ত্রে লেখা আছে। ভালো থাকবেন, নমস্কার।